সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ এবং সম্মানিত সখী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আইনের ছাত্র নই, তবু আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতটুকু আইনটি বুঝেছি সেটাতে আমার মনে হয়েছে এটার মাধ্যমে মামলা জট কমবে, মামলা ক্ষেত্রে যে হয়রানি, সেই হয়রানিটা কমবে, দুর্নীতি দলীয়করণটা কমে আসবে, এটা আমার কাছে মনে হয়েছে। এখন যে কোনো কিছুর পারফেকশন এটা আসলে একটা আপেক্ষিক বিষয়। সেই ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, এখানে চরম একটা বৈষম্যমূলক অবস্থা, নানা ধরনের অসঙ্গতি, অস্থিরতা বিরাজমান। সেরকম একটি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা আসলে কঠিন, খুব সহজ নয়। কারণ আমরা যদি উৎসমূল, অপরাধের উৎসমূলগুলো যদি আমরা দেখি, সেখানে কিন্তু গভীরভাবে আমরা দেখব যে বিরাজ করে বৈষম্য। বৈষম্য থেকে সৃষ্টি হয় নানা ধরনের অসঙ্গতি, বৈষম্য থেকে সৃষ্টি হয় সমাজের নানা ধরনের অস্থিরতা, এবং তার ফলে কিন্তু নানা ধরনের যে সংকটগুলো সেটা বিরাজ করে। আমরা সেক্ষেত্রে দেখব যে আমরা যদি সেই বৈষম্যগুলোর জায়গায় যেতে চাই, তাহলে দেখবো যে প্রকটভাবে কিছু বৈষম্য আমাদের সামনে বিরাজমান। সেটা হচ্ছে ধনী গরিব বৈষম্য। এটা একটা বিশাল রকম বৈষম্য হিসেবে সমাজে বিরাজমান। এখানে আমরা অনেক সময় বলি যে নিষ্পাপ শিশুদেরকে আমরা বলি নিষ্পাপ, কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন, একটা শিশু যদি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, একটা শিশু যদি পথে কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, আর একটা শিশু যদি ধনী পরিবারে জন্মগ্রহণ করে, এই দুইটা শিশুর মধ্যে কিন্তু আর নিষ্পাপতা থাকে না। যে শিশুটা পথ শিশু হিসেবে জন্ম নিল, যে শিশুটা প্রচন্ড দরিদ্র শিশু হিসেবে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলো, সে কিন্তু তার জীবনের সামনে জীবনকে বিকশিত করার আর কোনো সুযোগ সমাজে থাকে না। সে শিক্ষা পাবে কিনা, সে অসুস্থ হলে চিকিৎসা পাবে কিনা, এমনকি ক্ষুধার্ত হলে খাবার পাবে কিনা, সেই নিশ্চয়তাও কিন্তু নাই। ফলে এটা একটা বিশাল অসঙ্গতি সমাজে বিরাজ করে। আমরা দেখি যে আপনারা যদি লিও টলস্টয়ের পুনরুজ্জীবন পড়ে থাকেন, পুনরুজ্জীবনে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে, যে সমাজের বৈষম্য, সেখানে বিচার ব্যবস্থা নিয়েও তিনি প্রশ্ন করেছিলেন যে, এবং তিনি দেখিয়েছিলেন যে একজন মানুষের যখন সে সবকিছু থেকেও যে অন্যায় করছে, যার সবকিছু আছে তারপরেও সে অন্যায় করছে, অপরাধ করছে, তার ভিতর যদি রিয়েলাইজেশনটা তৈরি না হয়, তাহলে তাকে পাল্টানো যায় না। এবং একটা রিয়েলাইজেশনই জীবনটাকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে, যে জন্যই নাম হয়েছে পুনরুজ্জীবন। তো সেখান থেকে আমরা দেখব যে আসলে সমাজে এই যে অসংখ্য বৈষম্য, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেও চিন্তা করি, আমাদের দেশে 35 লক্ষ শিশুদের আর কি দোষ? সেই শিশুরা আপনার শ্রমের সাথে যুক্ত, 35 লক্ষ শিশু, এর মধ্যে 10 লক্ষ শিশু যারা জীবন ঝুঁকি হতে পারে, যেমন গাড়ির হেল্পার, ওয়েল্ডিং এর কাজ করেন যারা, ঝুলে ঝুলে যারা রং করে, এরকম 10 লক্ষ শিশু যারা জীবনের ঝুঁকি হতে পারে এরকম কাজ করে, জীবন মৃত্যুর মধ্যে থাকে, এই ধরনের কাজ করতে বাধ্য হয়। আমরা এই 35 লক্ষ শিশুকে পথ শিশু বলতে পারি। এই পথ শিশুরা যাদেরকে এই রাষ্ট্র, এই সমাজ জীবনের কোনো আয়োজন করতে সুযোগ দিল না, সে যদি অপরাধী হয়, তার দায় কি শুধু তার, এই সমাজের না, আমার না, আপনার না? এই প্রশ্নটা রাখতে চাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা প্রবন্ধ লিখেছিলেন সাম্য প্রবন্ধে। তিনি তো নিজেও ম্যাজিস্ট্রেট ছিলেন,
তো সাম্য প্রবন্ধে তিনি উল্লেখ করেছিলেন যে একজন বিচারক তাকে যদি 7 দিন না খাইয়ে রাখা হয়, তারপরে যদি সে হেসেলে খাবার চুরি করতে না যায়, তাহলেই সে যারা খাদ্য চুরি করে বা এই ধরনের চুরির সাথে যুক্ত তাদের বিচার করতে পারেন। অর্থাৎ বিচারককে 7 দিন না খেয়ে রাখেন, তারপর দেখেন যে সে খাবার চুরি করতে হেসেলে যায় কিনা, তারপর সে আসলে বিচার করার অধিকার। অর্থাৎ খুব ব্যঙ্গ করে উনি একটা বিচারের চিত্রটা তুলে এনেছিলেন সমাজে, যে আসলে এভাবে কি আমরা বিচার করতে পারি। তো খুবই একটা মানে লেখাটা ছিল একটু ব্যঙ্গাত্মক করে লিখেছিলেন বিচার ব্যবস্থা নিয়ে, কিন্তু এটা যদি আমরা একটু মর্মে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আসলেই সমাজের গভীরে যে ক্ষত রয়েছে, অসঙ্গতি রয়েছে, সেগুলো থেকে যে অপরাধ উৎসারিত হচ্ছে বা অপরাধ উঠে আসতেছে, সেগুলোকে আমরা শুধুমাত্র আইন করে আসলে কতখানি দূর করতে পারবো। আবার একটা আইন খুব পারফেক্ট হয়ে আছে, কিন্তু তারও সমাজে যদি অব্যবস্থা থাকে, সমাজে যদি ক্ষমতার কেন্দ্রের বৈষম্য থাকে, ক্ষমতার বৈষম্য থাকে, তখন ক্ষমতা কেন্দ্রিক দুর্নীতি, ক্ষমতাকে কেন্দ্র করে দলীয়করণ, ক্ষমতাকে কেন্দ্র করে নানা ধরনের অবিচার, অন্যায় কিন্তু সেখানে গ্রো আপ করে, সেখানে বেড়ে ওঠে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যদি দেখি যে আমাদের সমাজে সেই বৈষম্যগুলো আমরা দূর করার স্বপ্ন রাখি, এবং আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ, সেটাও কিন্তু একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত করার চেতনা নিয়ে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত করার চেতনা নিয়ে সেখানে মানুষ আত্মাহুতি দিয়েছিলেন বা আত্মত্যাগ করেছিলেন, লড়াই করেছিলেন। ৩০ লক্ষ মানুষের শহীদে আত্মদান, ২.৫ লক্ষ মানুষ মা বোনদের যে ধর্ষণ নির্যাতনের শিকার হয়েছিলেন তার মধ্য দিয়ে, কিন্তু তার আগেও মানে মানুষ কিন্তু লড়াই করেছে, বাংলাদেশের মানুষ সবসময় লড়াই করেছে। সেই মানে প্রাচীন যুগ থেকেও আমরা দেখবো, আমাদের ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলন থেকে ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ আবার একটি গণতন্ত্রের জন্য অভ্যুত্থান, আবার আমরা দেখলাম যে এবারও কিন্তু ২৪-এর যে বৈষম্য বিরোধী যে গণঅভ্যুত্থান, সেখানে আমরা কিন্তু একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষের একটা অন্তরের ঢুকে থাকা স্বপ্ন, যে কারণেই সাম্যের স্লোগান উঠেছে, বৈষম্য বিরোধী স্লোগান বারবার উঠেছে। তা আমরা মনে করি যে সমাজের যে অসঙ্গতি বা মানে যে এই ধরনের যে সংকটগুলো আসে, সেগুলোর মূল উৎস যদি আমরা খুঁজি, তাহলে সেখানে বৈষম্যগুলোই আমরা দেখব। সেখানে নানা ধরনের বৈষম্য আছে, প্রকটভাবে হয়তো ধনী দরিদ্র বৈষম্য আছে, কিন্তু এর বাইরেও নারী পুরুষের সেখানে লিঙ্গভিত্তিক বৈষম্য আছে। আমরা দেখি যে ধর্মীয় ক্ষেত্রে বৈষম্যের বিষয়গুলো আছে, সেখানে বিভিন্ন জাতিসত্তার সাথে আমাদের মূল যে ভূখণ্ডের মূল জাতিসত্তা, সেখানেও বৈষম্য আছে। এই যে নানা ধরনের বৈষম্য, সেই বৈষম্যগুলো কিন্তু সেগুলো যদি আমরা নিরসন করার উদ্যোগ না নিই, সেগুলোকে আমরা দূর করার জন্য ঐক্যবদ্ধ না হই, তাহলে আমি মনে করি যে আইন তো অবশ্যই, আইন খুব জরুরি, সেক্ষেত্রে এখানে একটা সহযোগী ভূমিকাটা পালন করবে, যার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা, যেই কথাটা বলা হচ্ছে যে একটা শান্তির বাংলাদেশ বা একটা বিমস মানে শান্তির স্লোগান নিয়ে যে যায়, সেই জায়গা থেকে কিন্তু আমরা মনে করি যে যত বেশি আমরা বৈষম্য কমিয়ে আনতে পারবো, তত বেশি গণতান্ত্রিক পরিবেশটাও বিরাজ করবে, তত বেশি সমাজে সংকটগুলোও কমে আসবে। তো সেই লড়াই অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।